সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শামসুল আলম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ফিজিক্স, গভর্নমেন্ট এডুকেশন কলেজ, পাবনা। গতদিন পর্যন্ত আমি তোমাদের আমি ভেক্টরের একটা লম্বাংশের সাহায্যে ভেক্টর রাশির বিভাজন, এটার একটা প্রয়োগ করাচ্ছিলাম সম্ভবত। তো এই লম্বাংশের সাহায্যে ভেক্টর রাশির যে বিভাজন, এটাই আমি আজকে আবার শুরু করতে যাচ্ছি ওখান থেকে, তারপর থেকে। কোনো ভেক্টর রাশির বিভাজন, ভেক্টর রাশির বিভাজন ভেক্টর রাশির বিভাজন আমরা কিভাবে করব? আর যদি একটা ভেক্টর থাকে এরকম, আর ভেক্টর, দ্যাট ইজ আগে দুইটা অংশ বা দুইটা উপাংশ যোগ হয়ে একটা লব্ধি হয়েছিল। এখন যে ভেক্টর রাশিটাকে আমরা বিভাজন বিভাজন করব, সেটাকে আমরা একটা লব্ধি ধরবো। এটাকে দুইটা উপাংশে ভাগ করা যাবে। একটা হচ্ছে তোমার অনুভূমিক উপাংশ, আর একটা হচ্ছে অনুভূমিকের সাথে লম্ব বরাবর উলম্ব উপাংশ। এই দুইটা উপাংশে ভাগ করতে হবে। দ্যাট ইজ, এটা যদি পি হয়, এটা যদি কিউ হয়, তাহলে আর কে দুইটা উপাংশে যদি আমরা ভাগ করে ফেলি এবং আর যদি থিটা কোণে কাজ করে, তাহলে পি সমান কত হবে বলো তো? পি সমান কত? আর কস থিটা, তাই তো? আমরা এর আগের দিন দেখলাম। আর কিউ ইকুয়াল টু কত? আর সাইন থিটা। সাইন থিটা। তাহলে এই দুইটা উপাংশ আমরা একটা অনুভূমিক উপাংশ আর কস থিটা এবং আরেক তার সাথে লম্ব বরাবর উলম্ব উপাংশে ভাগ করে ফেলতে পারি একটা ভেক্টর আর কে। এখন দেখো, এই ভেক্টরের যে এর যে প্রয়োগ আছে, এই প্রয়োগগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। এই ভেক্টর বিভাজনের প্রয়োগ, এক নম্বর হচ্ছে নৌকার গুণ টানা। নৌকার গুণ টানা। নৌকার গুণটা কি? নৌকার গুণটা হচ্ছে তোমার, ধরো নদী আছে, এরকম নদী আছে, এই নদীতে নৌকা আছে, পানি আছে, নৌকা আছে, এরকম নৌকা আছে, এগুলো পানি, বৈঠাও আছে এরকম। তো এখানে একজন মাঝি হাল নিয়ে বৈঠা নিয়ে বসে আছে। আর নৌকার তে যদি তোমার স্রোত বেশি থাকে, নৌকাতে স্রোত যদি বেশি থাকে এবং স্রোতের প্রতিকূলে বিপরীতে যদি নৌকা চালিয়ে নিয়ে যেতে হয়, তাহলে সেই ক্ষেত্রে অনেক বেশি বল প্রয়োগ করতে হয়। নৌকার বেগের চেয়ে বেশি বেগ দিতে হয় নৌকাকে, না হলে নৌকা ওই নদী দিয়ে সামনের দিকে আগাবে না, যেহেতু স্রোতের বিরুদ্ধে। তো এটা খুব কষ্টসাধ্য ব্যাপার, যার জন্য কি করা হয়, নৌকার গলুই বা সামনে, নৌকার সম্মুখে একটা দড়ি বা একটা রশি বেঁধে আরেকজন মাঝি বা আরেকজন গিয়ে তোমার কি করে, ওই নৌকা টানতে থাকে। দড়ি বেঁধে নৌকা তীর দিয়ে নৌকা টানতে থাকে তীর বরাবর। এবং তীর বরাবর যখন লোকটা যাইতে থাকে এরকম সামনে, তখন নৌকাটা কি হয়, এই তীরের সাথে সমান্তরালে নদীর ভিতর দিয়ে সামনের দিকে অগ্রসর হয়ে যাবে নৌকাটা। ঠিক আছে? কিন্তু ঘটনা হচ্ছে যে নৌকা তো যাওয়ার কথা হচ্ছে এই বরাবর, তোমার যে বরাবর দড়ি টানতেছে এই বরাবর যাওয়ার কথা, তাই না? কিন্তু নৌকাটা যাচ্ছে কোন বরাবর? নদীর তীর বরাবর। আচ্ছা, তাহলে দেখো, এই রশিটা যদি নৌকা যেদিকে যাচ্ছে তার সাথে, সেই দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে কোন উপাংশ বরাবর যাচ্ছে? যদি লোকটা এফ বল দিয়ে টানে, এফ বলে টানতে থাকে, তাহলে কোন বলটা কাজ করছে এই বরাবর? এই যে উপাংশ দেখো, আর কস থিটা না? তাহলে এটা কত কত লিখবো আমি? এফ কস থিটা। কত এই থিটা। উপাংশ, এই উপাংশ নদীর সমান্তরালে নিয়ে যাচ্ছে নৌকাকে, তাই না? এর উলম্ব উপাংশ কোনটা আছে? এটা আছে না? এটা কত? এফ সাইন থিটা। এফ সাইন থিটা। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে এই যে মাঝি হাল নিয়ে যে বসে আছে, হাল ধরে আছে, এই হাল নিয়ে কি বসে আছে, কেন বসে আছে সে? হাল দিয়ে এই যে এফ সাইন থিটা, এই যে উপাংশটা নদীর
উলম্ব বরাবর নদীর পাড়ের সাথে লম্ব বরাবর যে উপাংশ এফ সাইন থিটা, এই এফ সাইন থিটা কে প্রশমিত না করলে তো এফ কস থিটা বরাবর নৌকাটা যাবে না। তো এই হাললালা কি করতেছে, এই বৈঠালা নদীতে এফ সাইন থিটার বিপরীতে বৈঠা দিয়ে পানিতে বল প্রয়োগ করতেছে। তাহলে এটা হচ্ছে বৈঠা দ্বারা প্রযুক্ত বল। ঠিক আছে, এটা কার সমান? এফ সাইন সাইন থিটা। থিটার সমান হওয়া লাগবে। সমান হলে কেবল সমান যখনই হবে তখন কি হবে, এই এই বৈঠা দ্বারা প্রযুক্ত বল আর হচ্ছে এফ সাইন থিটা পরস্পর সমান এবং বিপরীতমুখী হওয়ার জন্য এটা প্রশমিত হয়ে যাবে, এফ সাইন থিটার কাজ করবে না, জিরো হয়ে যাবে উলম্ব বরাবর বল। যার ফলে একটা বলই থাকবে এফ কোসাইন থিটা। এফ কোসাইন থিটার জন্য নৌকাটা কি হবে, নদীর প্যারালালে সামনের দিকে আগায় যাবে। বোঝা গেছে কি? এখন দেখো, মনে করো এরকম একটা নদী আছে, এদিকে একজন বলটা নৌকা টানতেছে এফ বল দিয়ে। তো এখন এখানে আরেকটা ঘটনা, সেটা হচ্ছে যে এই যে রশি বা গুণ, ওই রশিকেই বলা হচ্ছে গুণ। তো নৌকাটা যত দ্রুত সামনে যায় ততই আমাদের আমাদের উদ্দেশ্য হচ্ছে নৌকাকে দ্রুত সামনের দিকে নিয়ে যাওয়া, দ্যাট ইজ এফ কস থিটার মানটা বৃদ্ধি করা, তাই না? এফ কস থিটার মান আমরা যত বেশি দিতে পারবো তত আমাদের সুবিধা। একই বলে এফ কস থিটা যদি বেশি দিতে পারি তাহলে আমরা নৌকাটা দ্রুত আগায় যাবে সামনের দিকে। এই কাজটা করার জন্য আমাদের কি করতে হবে এখানে বলো? আমরা জানি থিটার মান, কস থিটার মান কত? কস থিটার সর্বোচ্চ মান কত? +1, তাই তো? আর হচ্ছে -1। আমাদের এখানে কস থিটার সর্বোচ্চ মান হচ্ছে +1, তাহলে -1। এখন ধরো কস যদি আমরা থিটার মান যদি 90 ডিগ্রি হয় তাহলে কত হয়? 0 0 আর কস যদি 0 ডিগ্রি হয় তাহলে কত হয়? 1। 1 কস থিটার ক্ষেত্রে থিটার মান যত কম হবে, এই থিটার মান যত কম হবে কস থিটার মান তত বাড়বে। কস থিটার মান বাড়া মানে থিটা কম হলে কস থিটার মান কত? বেশি হবে। আর কস থিটার মান বেশি হওয়া মানে এফ কস থিটা কি হবে? এফ কস থিটা বেশি হবে। তাহলে এফ কস থিটা যদি বেশি হয়, বেশি হওয়ার জন্য আমাদের কি পদ্ধতি অবলম্বন করতে হবে? তাহলে থিটাটা কমাই দিতে হবে, তাই না? জি স্যার। এফ কস থিটা বৃদ্ধি করার জন্য তাহলে থিটা কমানোর জন্য আমাদের কি পদ্ধতি অবলম্বন করতে হবে, এখানে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে বলো তো? গুণটা বড় করতে হবে স্যার। তাই দড়িটা এই বড় যে দড়িটা যদি আমি বড় করে দিই, দেখো এই যে এইভাবে যদি আমরা এই গুণটা বড় করে দেই তাহলে থিটার মান আস্তে আস্তে কমে যাচ্ছে, তাই যাচ্ছে না? থিটার জি মান কমে স্যার। যাচ্ছে। জি তার মানে আমাদের যে কাজটা করতে হবে নৌকাটা দ্রুত সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য, সেটা হচ্ছে গুণের দৈর্ঘ্য, গুণ এর বা রশির দৈর্ঘ্য কি করতে হবে? বৃদ্ধি করতে হবে। হবে। তাহলে একই বলে আমরা বেশি পরিমাণ ফোর্সের মাধ্যমে নৌকাটাকে সমান্তরালে সামনের দিকে নিয়ে যেতে পারবো। এটাই হচ্ছে আমাদের এই যে উপাংশের বা তোমার লব্ধির বিভাজনের একটা ইয়ে। তাহলে এখানে আমরা জাস্ট একটা ছোট্ট অঙ্ক করি, সাথে সাথে থিওরি করার সাথে সাথে যদি যে কেউ অঙ্ক করো তাহলে তোমার ওই থিওরিটাও ক্লিয়ার হবে। অঙ্কটা করলে তুমি গেস করতে পারবে, মানে অনুমান করতে পারবে যে আসলে ঘটনাটা কি করতেছে। তাহলে এইরকম দেখো, আমরা একটা এখানে ডাটা সেট করি যে এফ এর মান একটা ফোর্স, তার মানে একজন মাঝি 500 নিউটন বল দিয়ে 100 নিউটন বলে নৌকাটা একটা গুণ টানতেছিল। গুণ টানতে গিয়ে উনি যে কোণে গুণ টানতেছিল এই থিটার মান কত? থিটা হচ্ছে তোমার 60 ডিগ্রি কোণে গুণ টানতেছে, ঠিক আছে? এখন আমার প্রশ্ন হচ্ছে যে বৈঠা মানে মাঝি, মানে নৌকার উপর যে মাঝি বসে হাল ধরে আছে, মাঝি বৈঠা দ্বারা কত বল প্রয়োগ করছে? বুঝো নাই? বলো কত হবে? 50 তাহলে বৈঠা দ্বারা বল প্রয়োগ করতেছে কোনটা? এফ সাইন থিটা না? তাহলে এফ সাইন থিটা জি স্যার এই এতে, তাহলে বৈঠা দ্বারা বল প্রয়োগ করছে সমান হচ্ছে এফ সাইন থিটা। এফ সাইন থিটা মানে এফ মানে 100 নিউটন ইন্টু সাইন থিটা মানে সাইন অফ
60 ডিগ্রি, তাহলে কত হয় বলো? স্যার 86.6 তাহলে আমি কত লিখবো? 86.6 লিখবো, এত জি স্যার নিউটন। লেখেন। তাহলে দেখো বৈঠা দ্বারা সে বল প্রয়োগ করতেছে কত, যে বৈঠা দ্বারা, ঠিক আছে, নদীর পাড়ের বিপরীতে এই 86.6 নিউটন বল প্রয়োগ করছে। তার মানে ওই যে মাঝি বসে আছে নৌকার উপরে, সে খুব শান্তিতে নাই, শান্তিতে আছে, সে অলওয়েজ বৈঠা দ্বারা পানিতে শুধু এই যে 86.6 নিউটন বল প্রয়োগ করতেই লাগতেছে নৌকাটা সমান্তরালে যাওয়ার জন্য। নাম্বার 2, ক নম্বর গেল। খ নম্বরে দেখো কি বলছে। খ নম্বরে বলছে যে নৌকাটি নদীর সমান্তরালে কত বেগে সামনের দিকে অগ্রসর হচ্ছে। নৌকার উপর নদীর সমান্তরালে কত বল ক্রিয়া হচ্ছে, ঠিক আছে। তাহলে নদীর সমান্তরালে কত বল যাচ্ছে, এফ কস থিটা। স্যার 50 নিউটন। তাহলে এফ কোসাইন অফ থিটা এটাই গেল কত, 50 100 নিউটন ইন্টু কস 60 ডিগ্রি। তো কস 60 মানে হাফ, দ্যাট ইজ এখান থেকে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে 50 নিউটন। তার মানে দেখো 50 নিউটন, তার মানে কি, আমি যত বল প্রয়োগ করলাম 100 নিউটন, তার 50 নিউটন বলই গেল হচ্ছে তোমার কোন বরাবর, 50 নিউটন বল গেল হচ্ছে তোমার এফ কস থিটা, মানে নদীর সমান্তরালে। এই বলে নৌকাটা সামনের দিকে অগ্রসর হচ্ছে। আর 86.6 নিউটন বল, এইটা হচ্ছে তোমার কি বৈঠা দ্বারা প্রয়োগ করতে হচ্ছে। তাহলে কোন বলটা বেশি এখানে, কোনটা বেশি বলো তো? বৈঠা দ্বারা বেশি বল প্রয়োগ করতেছে না সামনের দিকে বেশি বলে যাচ্ছে? বৈঠা দ্বারা বেশি বল প্রয়োগ করতে। হ্যাঁ, তাহলে খেয়াল করো, কিন্তু বৈঠা দ্বারাই তাকে বেশি বল প্রয়োগ করে নৌকাটাকে ঠিক রাখতে হচ্ছে, সোজা রাখতে হচ্ছে সমান্তরালে। আর যে বলে আগে যাচ্ছে সেটা কিন্তু হচ্ছে কম বল। এখান থেকে একটা আইডিয়া পাওয়া যায়, যায় না? যায়। তাহলে দেখো এটা একটা আমাদের সমস্যা গেল, একটা প্রয়োগ গেল। আর একটা প্রয়োগে আমরা আসি, ভেক্টর বিভাজনের আরেকটা প্রয়োগ, প্রয়োগ 2। তাহলে প্রয়োগ হচ্ছে 2 নম্বর। 2 নম্বর হলো তোমার লন রুলার। লন রুলার, লন রোলারের ক্ষেত্রে কি হয়? লন রোলার কাকে বলা হয়? ওই ঠেলা গাড়ি দেখছো না, বাজারে ঠেলা গাড়ি দেখছো? না। বাহ বাহ, কোথায় বাড়ি? ঠেলা গাড়ি দেখে নাই? এই যে ঠেলা গাড়ি, এই যে বাজারে, বাজারে টাজারে দেখবা তোমার সামনে এই যে একটা ই থাকে, এই যে চাকা আছে এরকম, বুঝছো? আর এখানে একটা ইয়ে আছে, হ্যান্ডেল আছে। ওই হ্যান্ডেল ধরে এর উপরে তোমার ঘরে কি, এই যে বস্তা টস্তা নিয়ে, চালের বস্তা টস্তা নিয়ে বা মালামাল নিয়ে, ওই এখানে দুইটা ই ধরে এরকম করে তোমার ইয়ে করে, বোঝো নাই? জি স্যার দেখছি তো। এখনো কি দেখো নাই? তো বোঝা যাচ্ছে না? এই যে ঠেলে নিয়ে যাচ্ছে এই গাড়ি। হ্যাঁ, যাচ্ছে বোঝা। এই তো এটা ঠেলে নিয়ে যাচ্ছে, এটা সামনের দিকে ঠেলাও যায়, আবার কি করা যায়, এদিকে টানাও যায়, টানাও যায়, বুঝছো? এটা একটা বিষয়, এটা হচ্ছে ঠেলা গাড়ি। এটাকে, এই ধরনের গাড়িকে বলা হয় লন রুলার। অথবা তোমরা তো ইয়েতে গেছো, ওই যে বড় বড় বিপণিতে গেছো, বিপণিতে গিয়ে দেখবা ওখানে তোমার শপিং করার সময় ছোট একটা ওই যে বাস্কেট টাইপের থাকে, এরকম বাস্কেট আছে। তুমি কি করলা, বাস্কেটে যে চাকা আছে, বাস্কেটে 4টে চাকা আছে, তোমার যা যা দরকার হয় ওখান থেকে নিলা, নিয়ে তুমি নেওয়ার পরে কি করা লাগে, ওর ভিতরে তুমি যা যা পছন্দ হয় ঘুরে ঘুরে নিলা ওই বাস্কেটের ভিতরে, নিয়ে টিয়ে তারপরে হয় টাইনি টাইনি নিয়ে যাওয়া লাগে অথবা ঠেলে নিয়ে যাওয়া লাগে, তাই তো? এর ভিতরে মালামাল থাকে, বুঝো নাই? এটা টানাও যায় অথবা কি করা যায়, ঠেলাও যায়। আবার দেখবা তাহলে এই ধরনের ইয়েগুলোকে, বাহনগুলোকে বলা হয় হচ্ছে লন রুলার।
বুঝা গেছে? তাহলে দেখো একটা লন রোলার যখন ঠেলাও যায় আবার কি করা যায়, টানাও যায়। তাহলে লন রোলার ঠেলার ক্ষেত্রে কি অবস্থা হয়? ঠেলার ক্ষেত্রে আমি যখন ঠেলতেছি, আবার দেখো আরেকটা উদাহরণ দেই, সেটা হচ্ছে তোমার এখনকার সব বিভিন্ন জায়গায় জার্নি করার সময় বা যাওয়ার জন্য আমাদের যে ট্রাভেল ব্যাগ গুলো বের হয়েছে, ট্রাভেল ব্যাগের সামনে কি থাকে? ট্রাভেল ব্যাগ মানে ওখানে ধরো কাপড় চোপড় আছে, এর সামনে তোমার থাকে না, চাকা থাকে না, চাকা থাকে, আর এখানে ওই যে তোমার একটা হ্যান্ডেল থাকে, হ্যান্ডেলটা ছোট বড় করা যায়। জি স্যার। তাহলে ওই হ্যান্ডেল ধরে টানাও যায় অথবা ঠেলেও নিয়ে যাওয়া যায়। বুঝতে পারলাম? তাহলে ঠেলার ক্ষেত্রে এই ধরনের গাড়িগুলো, বাহনগুলোকে বলা হবে তোমার লন রোলার। তাহলে ঠেলার ক্ষেত্রে কি অবস্থা? তাহলে একটা লন রোলার আছে ধরো এরকম, ওই চাকা দিয়ে আমরা বোঝাচ্ছি আর কি। লন রোলার আছে, এই লন রোলারের উপরে একজন কেউ ঠেলতেছে, যেহেতু ঠেলার কথা বলা হচ্ছে, তাহলে অনুভূমিকের সাথে নির্দিষ্ট কোণে এটাকে ঠেলতেছে। তাহলে এফ বলে এদিকে ঠেলতেছে, তাই না? কত ডিগ্রি কোণে? মনে করো অনুভূমিকের সাথে থিটা কোণে ঠেলতেছে। তাহলে লন রোলারটা যাচ্ছে কোন দিকে? ফ্লোরের উপর দিয়ে যাচ্ছে, তাহলে যেই বরাবর যাবে। তাহলে এই বরাবর এফ এর উপাংশটা কত হবে? এফ যার সাথে থিটা থাকবে সেটা কস থিটা, আর এফ কস থিটার থেকে থিটার সাথে লম্ব ভাবে কোনটা কাজ করবে? এটা এফ সাইন থিটা। আর এটা লন রোলারের ভর যদি হয় হচ্ছে এম, তাহলে এম হলে পরে নিচের দিকে কোনটা কাজ করছে? নিচের দিকে সবসময় ওজন কাজ করে না? এমজি, এমজি জি দ্যাট স্যার। ইজ ওজনটা নিচের দিকে সবসময় কাজ করতেছে। এটা হচ্ছে প্রকৃত ওজন, এটা হচ্ছে প্রকৃত ওজন। প্রকৃত ওজনটা সবসময় নিচের দিকে কাজ করতেছে ওই লন রোলারের। আচ্ছা, এখন দেখো ঘটনা হচ্ছে যে আমার তো নৌকাটা, সরি, এই লন রোলারটা আগায় যাচ্ছে সামনের দিকে, সামনের দিকে আগায় যাচ্ছে না এইভাবে এ বরাবর। তাহলে আমি যখন ঠেলতেছি তখন এই অবস্থা। যদি না ঠেলি তাহলে এমজির সাথে তো এফ সাইন থিটা আর আসতো না। এই লন রোলারটা আগায় যাচ্ছে আর এমজি বরাবর আরেকটা বল এসে যোগ হলো, সেটা হচ্ছে এফ সাইন থিটা পরিমাণ বল। তাহলে এখানে ওজনটা বেড়ে গেল না? একে বলা হবে আপাত ওজন। নিচের দিকের বলটা বেড়ে গেল, একে বলা হবে আপাত ওজন। আপাত ওজন ডাব্লিউ ডট কত হলো? আমাদের এই প্রকৃত ওজন তো একটা আছে ডাব্লিউ, এবং আরেকটা বল ক্রিয়াশীল এফ সাইন থিটা। এফ সাইন থিটা। তাহলে বলটা কি বেড়ে গেল না? যদি জি স্যার। বলটা বেড়ে যায়, বলটা নিচের দিকে বেড়ে যাওয়া বা ওজন বেড়ে যাওয়া মানে কি? ওজন বেড়ে যাওয়া মানে বস্তুটা ঠেলা কষ্টকর না সহজতর? না স্যার, কষ্টকর। কষ্ট কেন? কারণ ওজন কষ্টকর বেড়ে স্যার, গেলে, কারণ ওজন ওজন বেড়ে বেশি, গেলে বেশি জড়তা হলে, বেড়ে যায়। না, ওজন বেড়ে গেলে তোমার ওই যে ঘর্ষণ বল, ঘর্ষণ আছে না, ঘর্ষণ বল বিপরীতে কাজ করতেছে, এই ঘর্ষণটা বেড়ে যায়। ঠিক আছে? ঘর্ষণ বল কাকে বলে? কোনো বস্তু যদি কোনো দিকে গতিশীল হয়, তাহলে ওই দুই তলের মাঝখানে গতির বিরুদ্ধে এক ধরনের বলের উদ্ভব হয়, তাকে বলা হয় ঘর্ষণ বল। এই গতির বিরুদ্ধে কাজ করে। তাহলে ওজন যত বাড়বে ঘর্ষণ বল তত বাড়বে। তাহলে ওজন বেড়ে গেছে, ঘর্ষণ বল বেড়ে গেছে। তাহলে এখানে কি হয়ে গেছে? ডাব্লিউ বেড়ে গেছে, ঘর্ষণ বেড়ে গেছে। ডাব্লিউ ডট দ্যাট ইজ ওজন বৃদ্ধি, ওজন বৃদ্ধি পাইছে, বস্তুর ওজন বৃদ্ধি পাইছে, বৃদ্ধি পাইছে, তার মানে ঘর্ষণ বল কি হয়েছে? ঘর্ষণ বৃদ্ধি পেয়ে গেছে। তাহলে ঘর্ষণ যেহেতু বেড়ে গেছে, তার মানে আমার ঠেলতে তাহলে বেশি বল লাগতেছে ঠেলার জন্য। তাহলে ঠেলতে কেমন কি হচ্ছে? ঠেলতে বেশি বল লাগতেছে, বেশি বল প্রয়োগ করতে হচ্ছে। আচ্ছা, এটা একটা গেল। আর টানার ক্ষেত্রে কি অবস্থা? সাইডে আমরা লিখি, তাহলে বুঝতে আমার সুবিধা হবে। টানার ক্ষেত্রে দেখো, টানার ক্ষেত্রে কি অবস্থা? টানার ক্ষেত্রে তাহলে আমরা এখন টানি, তাহলে এটা আছে, আমরা টানতেছি কোন বরাবর? এই বরাবর। এফ বলে এই বরাবর টানতেছ, এই বরাবর এফ বলে টানতেছি মানে হচ্ছে আমি কত ডিগ্রি কোণে টানতেছি? আমার অনুভূমিকের সাথে থিটা ডিগ্রি কোণে টানতেছি। যেটা অনুভূমিক, চাকা বরাবরই করলাম, থিটা ডিগ্রি কোণে টানতেছি। তাহলে চাকা তো যাচ্ছে আমার এই বরাবর, এই বরাবর উপাংশ কত হবে বলো? কত উপাংশ হবে? থিটা যার সাথে সেটা কত হবে? এফ
F cos of cos theta cos থিটা। তাহলে আরেকটা এর সাথে উলম্ব বরাবর কোন দিকে যাবে? উপরের দিকে। উপরের দিকে কত হবে? f f sin theta sin থিটা। কিন্তু এর ভর যদি m হয় লন রুলারের, তাহলে সে নিচের দিকে কাজ করবে কত? ওজন mg mg, সে তো নিচের দিকে কাজ করবেই। তাহলে এখানে দেখো, এখানকার আপাত ওজন w ডটটা কত হলো? এখানকার আপাত ওজনটা কত হচ্ছে? mg তো নিচের দিকে কাজ করবেই, বিয়োগ f sin minus থিটা f বিপরীতে না, sin theta মাইনাস f sin। জি স্যার f sin theta তাহলে এখানে কি হলো? আপাত ওজনটা কি হলো? বৃদ্ধি পাইলো না কমে কমে গেল? গেল কমে হ্রাস গেল স্যার। পেল। স্যার হ্রাস পেলে ঘর্ষণ কি কমে গেল না? জি স্যার। জি স্যার ঘর্ষণ হ্রাস পেল, তার মানে তোমার কি হলো? ঠেলতে, তাহলে টানতে বেশি বল লাগবে না কম বল লাগবে? টানতে কম বল লাগবে কম বল। কম বল লাগবে, তাই না? তার মানে তোমার বেশি জি কষ্টকর স্যার কোনটা? ঠেলা তাহলে ঠেলা স্যার। ঠেলা। খেলাটা বেশি কষ্ট তাহলে ঠেলা টানার চেয়ে বেশি কষ্টকর। বা অন্য ভাষায় যদি আমি বলি, তাহলে বলতে হবে কি? টানা ঠেলার চেয়ে সহজতর। কনসেপ্ট তো ক্লিয়ার হয়েছে মানে? জি স্যার জি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখো, এখানে যদি আমরা একটা ডাটা সেট করি আর কি, ডাটা সেট করে, এবার ডাটা সেট করে দাও। ডাটা মনে করো যে তুমি ইয়েতে একটা লন রোলার বা তোমার একটা ট্রলি সামনের দিকে ঠেলতেছো, এবং কত বলে ঠেলতেছো? সামনের দিকে ঠেলতেছো তুমি হচ্ছে 100 নিউটন বলে সামনের দিকে ঠেলছো, এবং কত ডিগ্রি কোণে ঠেলতেছো? এইখানে ঠেলা মানে কি? এই বরাবর এত ডিগ্রি কোণ, এটা আর এই কোণ আর এই কোণ সমান না? এই কোণই তো তোমার এই কোণের সমান হবে। জি স্যার। তাহলে মনে করো তুমি এখানে ঠেলতেছো হচ্ছে তোমার 60 ডিগ্রি কোণে ঠেলতেছো, তো এটা গেল 60 ডিগ্রি কোণে ঠেলতেছো, এবং তোমার যে ট্রলি, তার ভর কত আছে? তার ভর আছে হচ্ছে তোমার 50 কেজি। তাহলে তোমার আপাত ওজন কত হবে? ঠেলার ক্ষেত্রে তোমার আপাত ওজন কত হবে? আপাত ওজনটা কত হবে ঠেলার ক্ষেত্রে বলো তো? ওজন কত বৃদ্ধি পাবে? ডাব্লিউ ডট ইকাল টু ডাব্লিউ মানে mg প্লাস f sin থিটা না? তাহলে mg মানে কত? m মানে 50 কেজি ইন্টু 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, প্লাস f মানে কত? 100 sin 60 ডিগ্রি, কত হয়? স্যার 136.6 136.6 নিউটন। ঠিক আছে। তাহলে দেখো, এখানে টানার জন্য তোমার যে পরিমাণ বল লাগতেছে, সরি ঠেলার ক্ষেত্রে যে পরিমাণ বল লাগতেছে এটা লাগতেছে, আর এটাই যদি আমি বলতাম এই বলেই যদি তুমি টানতে থাকো, তাহলে কি হবে? এ বলে টানতে থাকলে আমার ওজন লাগবে কতটুকু দেখো তো? mg মানে কত? এখানে কতটুকু লাগবে? 50 ইন্টু 9.8 বিয়োগ 100 সাইন 60 ডিগ্রি, কতটুকু লাগবে? 36.6 শুধু 36.6 নিউটন। দেখছো এখানে কত কম বল লাগতেছে না? দেখো তাহলে স্যার এখানে মাইনাস আসবে না? ওজনটা কত? কত? মানে স্যার ওই যে সাইন থিটা মানে ওই লম্ব উপাংশের মান তো বড় আসে। 100 সাইন 60 মান কি বড় আসে নাকি? তা আসবে কেন? mg মানে কি 50 ইন্টু 9.8 না, প্রায় 500, আর ওখানে 100/2 50, কিভাবে আসে বড়? 50 ইন্টু 9.8 থেকে বিয়োগ দাও। ভুল হয়েছে তোমার। প্রথমটাও স্যার মনে হচ্ছে ভুল হয়েছে। প্রথমটা স্যার কত হয়েছে? প্রথমটা তো ভুল হয়েছে 576 পয়েন্ট কত যেন আসে কত আসে? Sin- 490 যোগ কত 100 সাইন? 576.6 স্যার 576.6 76.6 নিউটন। ঠিক আছে, আর এখানে কত আসে বিয়োগ দাও। স্যার 403.39 403.39 403 তিনই ধরলাম, 39 লিখলাম। তাহলে দেখো খেয়াল করো,
তাহলে আমি যদি ওই একই বল দ্বারা ওই লন রোলারটা বা তোমার ব্রিফকেসটা তুমি ঠেলতে থাকো, ঠেললে পরে তোমার বল লাগবে কতটুকু, মানে আপাত ওজনটা বৃদ্ধি পাবে কতটুকু? 576.6 ওজনটা বেড়ে যাবে, দেখছো? আর এখানে ওজনটা কি হবে? কমে যাবে। তার মানে ওজন যেহেতু কম, ঘর্ষণ বল কম, তার মানে এটা তোমার কাছে টানতেই তোমার কাছে সুবিধাজনক বেশি লাগবে ঠেলার চেয়ে। বোঝা গেছে কি? তাহলে তুমি ব্রিফকেস, সুটকেস বা যাই কিছু টানো বা ঠেলো, তুমি কি করবা? কোন পদ্ধতিটা বেছে নিবা? টানবো। হ্যাঁ, টানবা, তাহলে তোমার অল্পতেই হয়ে যাবে। আর ঠেলতে গেলে পরে বেশি কষ্ট। এটা হচ্ছে আমাদের উপাংশের সাহায্যে এগুলো এভাবে ব্যাখ্যা করা যায়। এখন আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় অবস্থান ভেক্টর আমরা দেখব যে অবস্থান ভেক্টরের নির্দেশ, অবস্থান ভেক্টর কিভাবে নির্দেশ করব আমরা 3D তে, ইন 3D মানে 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেমে অবস্থান ভেক্টরের নির্দেশ করব। অবস্থান ভেক্টর কাকে বলা হয় বলো তো? কোন বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য যে ভেক্টর ব্যবহার করা হয় তাকে বলা হয় কি? অবস্থান ভেক্টর। জি স্যার। নাকি ভুলে গেছো না কি? বুঝলাম না কিছু। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ, 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম বলা হয়েছে। তাহলে আমরা জানি যে কোনো বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য, তাহলে আমরা মনে করলাম পি একটা বিন্দু, এই পি বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য মূল বিন্দু সাপেক্ষে যে ভেক্টর ব্যবহার করা হয়, যে সরলরেখাটা টানা হয়, তাহলে মূল বিন্দু সাপেক্ষে একটা সরলরেখা টানো ওপি। এই ওপিটাই হচ্ছে অবস্থান ভেক্টর, আর দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে? তাহলে আমাদের এই অবস্থান ভেক্টর ওপি এটা সমান হচ্ছে আর, এটা কত, এটার মান এবং দিকও বের করতে হবে, প্লাস অবস্থান ভেক্টরকে আমরা 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেমে কিভাবে প্রকাশ করব সেটাও বের করতে হবে। আর আমরা জানি আয়তাকার একক ভেক্টরের সংখ্যা কি? এটার সংখ্যা হচ্ছে তোমার এক্স অক্ষ বরাবর কোন ইউনিট ভেক্টর কাজ করতেছে? এক্স অক্ষ বরাবর কোন ইউনিট আই ভেক্টর ক্যাপ। কাজ করে? আই ক্যাপ। ওয়াই অক্ষ বরাবর কে? জে সে ক্যাপ। ক্যাপ। আর জেড অক্ষ বরাবর কে ক্যাপ। ঠিক আছে? আই জে কে এই তিনটা ভেক্টরকে আয়তাকার একক ভেক্টর বলা হয়, তিনটা অক্ষ বরাবর কাজ করে। তাহলে এটা আমাদের আর বের করার জন্য কি করতে হবে? দেখো, এক্স ওয়াই তলের উপরে পি থেকে আমরা একটা লম্ব টানি, এক্স ওয়াই তলের উপরে টানলাম। তাহলে মনে করলাম এটা এক্স ওয়াই তলের উপর কোন বিন্দুতে ছেদ করলো? এম বিন্দুতে ছেদ করলো। এখন ও, এই মূল বিন্দু ও থেকে এম যোগ করি, ও থেকে এম যোগ করো, যোগ করলাম ও এম। এম থেকে ওয়াই অক্ষের উপরে একটা লম্ব টানি, আবার এম থেকে তোমার কোন অক্ষের উপরে? এক্স অক্ষের উপরে আর একটা লম্ব টানি। দেখো বোঝা গেছে কি? তাহলে এম থেকে এক্স অক্ষের উপরে যে লম্ব টানলাম সেটা মনে করলাম এ বিন্দুতে ছেদ করলো, আর এম থেকে ওয়াই অক্ষের উপরে যে লম্ব টানলাম সেটা মনে করলাম বি বিন্দুতে ছেদ করলো। এই যে উপরে পি বিন্দু আছে, পি থেকে আবার লম্ব টানো কোন বরাবর? তোমার জেড অক্ষ বরাবর একটা লম্ব টানো জেড অক্ষের উপরে। তাহলে সেই ক্ষেত্রে তোমার জেড অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে? এটা জেড অক্ষ, জেড অক্ষকে মনে করলাম সি বিন্দুতে ছেদ করলো। তাহলে এখানে দেখো আমাদের নিচে কয়টা ত্রিভুজ হলো? ও পি এম একটা ত্রিভুজ হলো। তাহলে ত্রিভুজ ও পি এম এ, ও পি এম যেহেতু একটা ত্রিভুজ, তাহলে আমরা যদি এখানে একটা ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করতে পারি কিনা? পারি তো? তাহলে দেখো জি ও স্যার। এম বরাবর একটা, ও এম পি ত্রিভুজের ও এম বরাবর একটা করলাম, ও এম বরাবর সূচিত করলাম ভেক্টর দিয়ে। ও এম একই ক্রমে, পরেরটা একই ক্রমে, ও এম এমপি বরাবর একই ক্রমে সূচিত করলাম। তাহলে এই যে ওপি তৃতীয় বাহু বিপরীত ক্রমে সূচিত করলাম। তাহলে এই ক্ষেত্রে ও এম পি ত্রিভুজ থেকে আমরা ত্রিভুজ সূত্র থেকে কি লিখতে পাই? আর সমান কত লিখবো? আর সমান কত? ওপি না? স্যার জি ওপি স্যার। সমান কত? ওপি সমান কত? ওপি সমান ও ও এম এম প্লাস এমপি। প্লাস ও এমপি। এম প্লাস এমপি।
হ্যাঁ এই তো হয়ে গেছে, গুড। তাহলে ওপি মানে কত আর না, আর ওএম মানে কত? জি স্যার। ওএম মানে কত? ওএম দিয়ে দেখো আরেকটা ত্রিভুজ হয়ে গেছে এখানে, সেটা হচ্ছে ওএম। এই ত্রিভুজটা হয়নি? এই ত্রিভুজের আমার এম থেকে যে লম্ব টানলাম এক্স অক্ষের উপরে ওএ, ওএ টুক মানে কতটুকু? এক্স অক্ষকে ছেদ করছে না এটুক? মনে করলাম এক্স জি অক্ষকে স্যার। যে কর্তন করছে এটা ছোট এক্স এর মান, ঠিক আছে। আবার এম থেকে ওয়াই অক্ষের উপরে বি বিন্দু লম্ব টানলাম, এম বি লম্ব টানলাম, তাহলে বি বিন্দুটা যতটুকু ছেদ করছে এতটুকু কত? ওয়াই অক্ষকে কাটছে, তাহলে ওয়াই, ছোট ওয়াই, বুঝো নাই? ছোট ওয়াই। তাহলে এইটা যদি আমার এক্স হয়, এটা 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 ওয়াই হলে এটা কি হবে? এটা ওয়াই হবে, তাই তো? তাহলে এই ক্ষেত্রে ও এম সমান কত? এক্স প্লাস ওয়াই। ও এম, ওই সমকোণী ত্রিভুজ এটা, এই যে ত্রিভুজ সূত্র দেখো, ও এম এক্স সমান আমরা স্কোয়ার কত প্লাস লিখবো? তাহলে ত্রিভুজ সূত্র অনুযায়ী আমরা এদিকে এটা করলাম, ও এ আর এ এম এ বরাবর সূচিত করলাম, আর তৃতীয় বাহু বিপরীত করবে। তাহলে ও এম সমান কত হবে? ও এম সমান কত হবে কও? ও এ প্লাস এ এম না ত্রিভুজ সূত্র অনুযায়ী? তাহলে ও এ মানে কত? এক্স। এক্স কি লিখতে পারবা তুমি? ও এ তো ভেক্টর, এ ওই এক্স ভেক্টর না? লিখতে হবে। ওই ভেক্টর বরাবর কোন ভেক্টর কাজ করতেছে? এটা হচ্ছে ওই ভেক্টর, ওখান থেকে আমি এখানে লিখলাম ওই ভেক্টর। ওই ভেক্টর বরাবর কে কাজ করতেছে? আই ইউনিট ভেক্টর কাজ করতেছে না? জি স্যার, জি এক্স স্যার। আই হ্যাঁ, প্লাস তাহলে কি হবে? তাহলে ওই এ সমান কত? ওই ভেক্টর মানে কত? আই আচ্ছা দাঁড়াও, আমি ইউনিট ভেক্টরের সংজ্ঞা থেকে আসি, তাহলে বুঝতে তোমার সুবিধা হবে। তাহলে ইউনিট ভেক্টর আই বা একক ভেক্টর আই মানে ওই ভেক্টরকে, দ্যাট ইজ ওই ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করে দাও। ওই মানে কত? তাহলে সুতরাং ওই মানে কত হচ্ছে? ও ও এ এক্স মান আর হচ্ছে আই, আর ও এ মানে কত? ও এর মানটা কত? এক্স। এক্স না? জি স্যার। এক্স আই, বোঝা গেছে কি? তাহলে জি ও এ স্যার। মানে হচ্ছে এক্স আই হয়ে গেল। তাহলে ও এ মানে আমরা এখানে বসাই দেই, ও এ মানে হচ্ছে আমাদের এক্স আই। এক্স আই প্লাস এম মানে কত? এম মানে কত বলো তো এখন, কারণ পারবা। এম মানে হচ্ছে ওয়াই জে। ওয়াই ওয়াই জে ক্যাপ। জে, রাইট, ওয়াই জে। ওয়াই জে তাহলে ও ক্যাপ। এম মানে এক্স আই প্লাস ওয়াই জে হলো, এখানে এম এর মান বসাও, এক্স আই প্লাস ওয়াই জে প্লাস এমপি মানে কত? এমপি, এমপি মানে কি? জেড অক্ষ বরাবর না? তার মানে ওসি, ওসি মানে কত হবে? জেড অক্ষকে যতটুকু ছেদ করছে ওটা হলো ছোট জেড, তাহলে জেড কে, জেড কে হয়ে গেল। জি স্যার। তাহলে দেখো, আর এই পজিশন ভেক্টর বা স্যার, অবস্থান ভেক্টর, হ্যাঁ বলো। এমপি স্যার জেড অক্ষ বরাবর কিভাবে স্যার, একটু মানে বুঝি নাই। এই যে এম থেকে পি থেকে আমরা লম্ব টানলাম, এক্স এক্স ওয়াই তলের উপর এম বিন্দুতে ছেদ করলো, তাহলে এমপি কার সমান্তরাল হয়ে গেল? জেড এর সমান্তরাল হয়ে গেল না? কারণ জেডটা তো জি এক্স স্যার, আর জি ওয়াই এর স্যার, সাথে সমান্তরাল হয়েছে। হয়ে গেছে। হয়েছে। এখন পি থেকে হ্যাঁ। আমরা কি করলাম? লম্ব টানলাম। তাহলে দেখো, তাহলে পিএম সমান কত হয়ে গেল? এই যে সি ও হয়ে গেল। এটা যেহেতু জেড অক্ষকে ছেদ করছে, তাহলে কি অংশ ছেদ করছে? মনে করো ছোট জেড অংশ ছেদ করছে। এখন ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখন ত্রিভুজ ও পিএম এ আবার দেখো, আমরা যদি পিথাগোরাসে, তাহলে দেখো অবস্থান ভেক্টরকে আমরা কিভাবে লিখবো? আর ইকুয়াল টু এক্স আই প্লাস ওয়াই জি প্লাস জেড কে লিখবো। এখন ত্রিভুজ ও পিএম এ যদি আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি, পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করলে ও পিএম এ কি পাবো? আমাদের এটা লম্ব না, যদিও দেখা যাচ্ছে অন্যরকম, 3 ডাইমেনশনাল চিত্র, তো এটা লম্ব, যেহেতু লম্ব টানছি, তাহলে লম্বর বিপরীতটা হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজ স্কয়ার, দ্যাট ইজ অতিভুজের মান স্কয়ার, আর স্কয়ার সমান কত হবে? ও এম স্কয়ার প্লাস এমপি স্কয়ার, ঠিক আছে না? ও এম স্কয়ার মানে কত? এই যে এই ত্রিভুজ, আবার দেখো ও এম স্কয়ার মানে কত? এক্স ওয়াই স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। স্কয়ার, জি স্যার। আর এমপি মানে তো জেড, এমপি মানে জেড না? এমপি জি মানে ওসি স্যার। সমান জি জেড, স্যার। জেড স্কয়ার। তাহলে আর স্কয়ার সমান আমরা পেলাম, দ্যাট ইজ আর এর মানটা দেখো জি স্যার। পাচ্ছি। সুতরাং সুতরাং পজিশন ভেক্টর ওই আর এর মান সমান কত হবে? রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওভার ওয়াই এক্স স্কয়ার স্কয়ার প্লাস প্লাস জেড স্কয়ার, স্যার স্কয়ার। ঠিক আছে? তাহলে এই দেখো, আমরা দুইটা ওই 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেমকে, একটা ভেক্টরকে যদি আমি প্রকাশ করতে যাই,
তাহলে আমাদের প্রকাশ করতে হবে আর ইকুয়াল টু এক্স আই প্লাস ওয়াই প্লাস জেড কে তার মান বের করতে গেলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে পি বিন্দুর স্থানাঙ্কটা আসলে কত ছিল? এক্স ওয়াই জেড। এখন আমি যদি বলি যে তোমার 2 1 3 বিন্দুতে এই বিন্দুতে তোমার একটা পজিশন ভেক্টরটা কত হবে, তাহলে কত লিখবো আমি বলো তো? স্যার 2i ক্যাপ প্লাস 2i ক্যাপ প্লাস জে 1 ক্যাপ জে মানে j জে ক্যাপ ক্যাপ প্লাস প্লাস জে ক্যাপ প্লাস 3k ক্যাপ। ঠিক আছে। এর মান কত হবে? মান কত হবে এর? root রুট over 2 ওভার square 2 স্কয়ার two root square প্লাস 1 4 স্কয়ার plus 1 plus 9 তাহলে কত হয়? 3 3 কে 9 square কে 10 2 4 রুট ওভার 14 14। এরকম। root 14 ঠিক আছে, দেখো জি স্যার ইজিলি আমাদের পাওয়া যাবে। এখন তোমাকে যদি এইটাই বলা হয় 2 ডাইমেনশনাল সিস্টেমে কত হবে, তাহলে তুমি কত 2 ডাইমেনশনাল সিস্টেমে কত লিখবা বলো তো? স্যার i আর j নিব না এই আর 2 স্যার ডাইমেনশন মানে square এক্স আই, হবে। তাহলে তুমি আর জি স্যার সমান তবে লিখবা x আর এক্স I নাও। আই, হ্যাঁ প্লাস ওয়াই জেড। আর y মানটা কত নেব? রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। ঠিক আছে, x square square plus y যদি 1 দিতে বলে কি নিবা? আর সমান কত হবে? এক্স আই 1 দিতে একটা অক্ষ এক্স আর জি স্যার আর সমান কত হবে? রুট ওভার এক্স স্কয়ার তার মানে এক্স। জি স্যার তাহলে পারা যাবে। তাহলে 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট জি সিস্টেমে স্যার আমরা কোনো পজিশন ভেক্টরের কে কিভাবে নির্দেশ করতে পারি সেটা আমরা দেখলাম, তার মান কিভাবে বের করতে পারি সেটাও আমরা দেখলাম, এবং এই 2 ডাইমেনশন ওখান থেকেই আমরা 2 ডাইমেনশন বা 1 ডাইমেনশনে আসতে পারি। বোঝা গেছে? জি স্যার স্যার তো এক এটা মিশনে কি সূত্রের প্রমাণ আসে? না, সূত্রে প্রমাণ আসবে না তোমাদের, সরাসরি সিকিউতে কোনো প্রমাণ আসবে না, কিন্তু না স্যার তোমাকে সিকিউতে না, অ্যাডমিশনের কথা বলতেছি। না না অ্যাডমিশনের প্রমাণ আসে না। অ্যাডমিশনে ছোট ছোট প্রশ্নগুলো আসে আর অঙ্কগুলো আসে ম্যাক্সিমাম। অঙ্ক আসে, আচ্ছা। একটা থিওরি তোমাকে বোঝা লাগবে এই জন্য যে তোমার ক্যালকুলেটিভ পাওয়ার বৃদ্ধি করা লাগবে, তারপরে কিভাবে আসলো থিওরিটা এটা জানা দরকার, মানে মনের ভিতরে একটা কিউরিওসিটি থেকে যায় কিন্তু যে আসলে কিভাবে আসলো ফর্মুলা। জি স্যার তার জন্য তোমাকে কিভাবে আসলো বুঝতে হবে, জানতে হবে। তারপরে তুমি অঙ্ক যখন করবা, যদি থিওরিটা তোমার একবারে ক্লিয়ার কনসেপ্ট থাকে, থিওরিতে ঘটনা কি হচ্ছে, কেন এটা হচ্ছে, কোন দিকে উপাংশ হবে কি না হবে হবে, এটা ক্লিয়ার কনসেপ্ট যদি থাকে তাহলেই তুমি অঙ্ক কিন্তু ভালোভাবে করতে পারবা, আদারওয়াইজ অঙ্ক কিন্তু তুমি বুঝে করতে পারবা না। জি স্যার। পারবা? অতএব তোমার না। কনসেপ্টটা গ্রো করা লাগবে, তারপরে অঙ্কগুলো করবে এইভাবে। তাহলে মনে করো এরকম একটা 3 ডাইমেনশন কোঅর্ডিনেট সিস্টেম এরকম আছে, যদি কেটে যায়, লাইন কেটে গেলে তো গেলই, বুঝছো? এখন দুইটা দেখো, আমরা একটা কাজ করি, এটা 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম, দুইটা বিন্দু আছে, এখানে একটা পি বিন্দু আছে আর এখানে একটা কিউ বিন্দু আছে। পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 y1 z1 আর কিউ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2 y2 z2, বুঝছো? কারণ আমাদের বলছে পি কিউ এর দূরত্ব কত, তাহলে পি কিউ ইকুয়াল টু হোয়াট, এটা আমাদের চাইছে। তাহলে পি কিউ এর দূরত্ব মানে পি জি থেকে স্যার কিউ এর দূরত্ব কত, এটা চাইছে। এটা যদি আমরা ভেক্টর মাধ্যমে প্রকাশ করি, দ্যাট ইজ পি কিউ, এটা হচ্ছে ভেক্টর প্রকাশ করব, তাই না? তাহলে পি কিউ ভেক্টরের মানটা স্যার বের করে নিয়ে তার মানটা পি কিউ মানটা আমরা বের করবো, দ্যাট ইজ পি কিউ ভেক্টর সমান কত, এটা আমরা বের করে নিয়ে তারপর এখান থেকে আমরা মান বের করতে পারি না? তাহলে এখানে দেখো, আমি যদি জি এই যে স্যার মূল বিন্দু থেকে কিউ যোগ করো, কিউ এর পজিশন ভেক্টর আর মূল বিন্দু থেকে পি এর পজিশন ভেক্টরটা আমরা বের করে নিই। তাহলে ও পি মানে মনে করলাম r1, মূল বিন্দু সাপেক্ষে ওই বিন্দুর অবস্থানই তো অবস্থান ভেক্টর r1, আর কিউ যোগ করলাম, এটা হয়ে গেল r2। তাহলে এটা একটা ত্রিভুজ না? ত্রিভুজকে ত্রিভুজ সূত্র অনুযায়ী লেখো। তাহলে r1 যদি একদিকে আমরা সূচিত করি, r1 যদি এই বরাবর সূচিত করি, পি কিউ তো এই বরাবর সূচিত আছেই, তাহলে r2 হবে তার লব্ধি। ঠিক আছে, তাহলে ত্রিভুজ সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি r2 সমান হচ্ছে কত, r1 প্লাস পি কিউ না? দেখো ঠিক আছে জি নাকি? স্যার তাহলে পি কিউ আমাদের চাইছে, তাহলে পি কিউ ভেক্টর ইকুয়াল টু কত,